আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আমাদের এই আলোচনায় অতিথি হিসেবে আছেন আদিলুর রহমান খান শুভ্র। হাসিনার আমলে যেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন বিমানবন্দরে, এখনো তিনি তেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। এ ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে না ভাববার কোনো কারণ নাই। পত্রপত্রিকায় খবর বের হচ্ছে দুর্নীতি দমন কমিশনে নাকি অভিযোগের পাহাড় জমছে। কিভাবে কোথায় কোথায় ইউনূস সরকারের উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন, আর দুর্নীতি দমন কমিশন বলছে সংবাদ মাধ্যমকে যে যথাযথ অভিযোগ পেলে কেউই তদন্তের ঊর্ধ্বে নয়। ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার পর এবং তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে ইউনূস সরকারের কোন কোন উপদেষ্টা বা কর্তা ব্যক্তিরা কখন বিমানবন্দর পার হয়ে কোন দেশে চলে যাচ্ছেন, এসব খবর প্রায় নিয়মিতভাবে সত্য মিথ্যা মিশিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসে এবং ব্যাপক আলোড়ন তৈরি করে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় অংশের মানুষের ভেতরে এই প্রত্যাশা আছে যে নতুন সরকার ক্ষমতায় এসে ইউনূস সরকারের উপদেষ্টারা যেসব অপকর্মের সঙ্গে নিজেদেরকে জড়িয়েছিলেন বা যেসব দুর্নীতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, তার একটা বিহিত করবেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন, মামলার মুখোমুখি করবেন, বিচারের মুখোমুখি করবেন এবং এদেরকে কিছুতেই এদের কাছ থেকে এদের সম্পদের হিসাব নিকাশ সহ সব রকম হিসাব নিকাশ বুঝে না নিয়ে দেশ ছাড়ার সুযোগ দেওয়া উচিত না। তবে ইউনূস সরকারের উপদেষ্টারা যে অনেকেই খুবই আকুল হয়ে পড়েছিলেন বিদেশ যাত্রার জন্য এবং বিদেশ যাত্রায় যাতে লাল পাসপোর্ট ক্ষমতা ছাড়ার পর বাধা হয়ে না দাঁড়ায়, সে কারণে অনেকেই ক্ষমতা ছাড়ার আগেই নির্বাচনেরও আগে লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছিলেন। তখন পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে এমনটা হবার কথা নয়, দায়িত্ব ছাড়ার আগে লাল পাসপোর্ট ছেড়ে দেওয়ার এই বিষয়টা নজিরবিহীন। কিন্তু তারা সকলেই সব এই যে তাড়াতাড়ি গিয়ে লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিচ্ছিলেন, কারণ এই উপদেষ্টাদের বিদেশ যাওয়ার তাড়া আছে এবং এই বিদেশ যাওয়ার তাড়া থাকায় তারা দ্রুত সাধারণ পাসপোর্টটা ক্ষমতায় থাকতে থাকতে সে ক্ষমতা প্রয়োগ করে নিয়ে সেখানে ভিসা লাগিয়ে প্রস্তুত হয়ে থাকতে চান, যাতে দ্রুততম সময়ে তারা বিদেশে পাড়ি জমাতে পারেন বা যে কোনো কাজে বা প্রয়োজনে বিদেশ যেতে পারেন। আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে উপদেষ্টা বাহিনী, তার মধ্যকার গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী এই উপদেষ্টা এক রকমের জন আলোচনা বা গণ আলোচনার পেছনে থাকলেও তিনি হচ্ছেন সেই উপদেষ্টাদের একজন যারা মূলত ইউনূস সরকারটি পরিচালনা করতেন। এবং ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার পর যেসব ভেতরের খবর বেরিয়ে আসছে তাতে এখন পরিষ্কার হচ্ছে যে আদিলুর রহমান খান শুভ্র, ফাউজুল কবির খান কিংবা রিজওয়ানা হাসানের মতো উপদেষ্টারা প্রকৃতপক্ষে এই পুরো উপদেষ্টা বাহিনীকে শুধু পরিচালনা করছিলেন তাই নয়, তাদের অঙ্গুলি নির্দেশেই এক রকমের পুরো সরকারটা 18 মাস ধরে পরিচালিত হয়েছে। মানব জমিন এ নিয়ে এক আলোড়ন তোলা রিপোর্ট করেছে, যেখানে তারা সরাসরি এই শিরোনাম এবং এই খবর ফাঁস করেছে যে 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, এরা কেউ নির্বাচন চান নাই, এরা দীর্ঘায়িত করবার জন্য মব ব্যবহার থেকে বিদেশি কূটনীতিকদের ব্যবহার সহ নানা কিছু করেছেন। কিন্তু কেন, এই প্রশ্ন মানব জমিন তোলবার পর এই সম্প্রতি এমনকি ব্রিগেডিয়ার সাখাওয়াত, আরেক সাবেক উপদেষ্টা, তিনিও অভিমানী গলায় বাংলাদেশের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ইউনূস সরকারের ভেতরে আরেকটা সরকার ছিল, একটা কিচেন ক্যাবিনেটের মাধ্যমে ওই সরকার পরিচালিত হতো, ওই উপদেষ্টাদের বৈঠকে তিনি কখনো ডাক পান নাই। তো এহেন উপদেষ্টা, চরম প্রভাবশালী, পরম শক্তিশালী উপদেষ্টা আদিলুর রহমান খান প্রথমবারের মতো বিদেশ যাওয়ার চেষ্টা করেছেন ক্ষমতা ছাড়ার পর
এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে তারই বরাতে খবর বেরিয়ে এসেছে। আমার দেশ পত্রিকা, কালের কণ্ঠ এরা এসব খবর দিচ্ছে এবং আমার দেশ পত্রিকা বলছে রীতিমতো হাসিনা আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি করা হয়েছে। আমার দেশ লিখছে ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলের মতো কাগজপত্র পরীক্ষার নামে বিমানবন্দরে হয়রানি অব্যাহত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে। পত্রিকাটি লিখছে নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বিমানবন্দরের ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চ এসবি পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখে, তার কাছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন। সদ্য বিদায়ী উপদেষ্টা নাকি বলেছেন, আদিলুর রহমান খান এসবি কে বলেছেন যে তিনি সদ্য বিদায়ী উপদেষ্টা, তারপরেও তাকে অযাচিতভাবে হয়রানির উদ্দেশ্যে ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন এবং তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন এই উদ্দেশ্যের কথা বলার পরেও তাকে বসিয়ে রাখা হয়। পরে ওই কর্মকর্তা পুলিশের এসবি ব্রাঞ্চের আরো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপর একসময় তিনি ছাড়া পান, তাকে বোর্ডিং পাস দেওয়া হয় নেপালের প্লেনে ওঠার। প্রথম প্রশ্ন, এই সদ্য বিদায়ী উপদেষ্টা আদিলুর রহমান খানকে একজন সন্দেহভাজন ব্যক্তি হিসেবে এসবির তালিকায় ঢুকিয়ে দিল কে নতুন সরকার ক্ষমতায় আসতে না আসতে? কারণ সুস্পষ্টভাবে ইউনূস সরকারের সকল উপদেষ্টাকে কিংবা বাছাই করা বিএনপির জন্য ক্ষতিকর হয়ে উঠেছিলেন এমন উপদেষ্টাদের বার্তা দেওয়ার যদি তাগিদ না থাকে, তাহলে এমন একজন ব্যক্তিকে যিনি মাত্র তার মন্ত্রিত্ব ছেড়েছেন, উপদেষ্টা পদ ছেড়েছেন, তার নাম সন্দেহভাজন ব্যক্তির তালিকায় এসবি লিস্টে থাকবে কেন? মানে আমরা সকলেই জানি যে সরকারের দেওয়া তালিকায় এসবি লিস্টে এয়ারপোর্টে যদি নাম না থাকে, তাহলে এয়ারপোর্টে কর্মরত স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা কিংবা ইমিগ্রেশনের কর্মকর্তারা নিজ উদ্যোগে এ ধরনের ভিআইপিদের মানে সদ্য বিদায়ী মন্ত্রীদের কিংবা সরকারের বা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসিয়ে রাখবেন, হয়রানি করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, সেই বাস্তবতা একেবারেই বাংলাদেশে অসম্ভব। তাহলে ভাবুন তো, সরকার পরিবর্তন হতে না হতে আদিলুর রহমান খানকে জিজ্ঞাসাবাদকে উদ্দেশ্যমূলক এবং বিএনপি সরকারের সুস্পষ্ট বার্তাবাহী না ভাববার কি কোনো কারণ আছে? মানব জমিন যে প্রতিবেদনটি ছেপে সারা বাংলাদেশে আলোড়ন তুলল সম্প্রতি, যে 3 উপদেষ্টা কিভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেন, সেখানে কিন্তু মানব জমিন সুস্পষ্টভাবে লিখেছেন এই 3 উপদেষ্টা নিয়মিতভাবে সন্ধ্যাবেলা আলাদা করে বৈঠকে বসতেন। এই আদিলুর রহমান খান, ফাউজুল কবির খান এবং রিজওয়ানা হাসান, এবং মানব জমিনের ভাষায় বা মানব জমিনের কথা মতো ডক্টর মোহাম্মদ ইউনূসও নাকি একটা সময়ে নির্বাচন দিয়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু এই 3 উপদেষ্টা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তারা এই বিভিন্ন বিদেশি কূটনীতিকদের কাছে যাচ্ছিলেন, বিভিন্ন কূটনীতিকদের কাছে গিয়ে গিয়ে বলছিলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যা অবস্থা, তাতে এখনই নির্বাচন হলে একটা বিশেষ শক্তি ক্ষমতা দখল করে ফেলতে পারে, কাজেই কিছুতেই যাতে এখন নির্বাচন অনুষ্ঠানের জন্য বিদেশি শক্তিগুলো তৎপর না হয়ে ওঠে। মানব জমিনের চেয়েও বিস্ফোরক যে কথা বলেছে, তারা বলেছে এমনকি হাদির হত্যাকাণ্ডের পর যে প্রতিক্রিয়া কিংবা সারা বাংলাদেশ জুড়ে যে এক রকমের মব সৃষ্টি করা হয়েছে এবং ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে, ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে 18 মাস ধরে, এবং সর্বশেষ হাদির মৃত্যুর পর ডিসেম্বরে যে প্রতিক্রিয়া এবং প্রথম আলো ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের যে ঘটনা, ঘন্টার পর ঘন্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো রকম তৎপরতা ছাড়া আগুন জ্বলতে দেওয়া, ভাঙচুর চলতে দেওয়া, মানব জমিন বলছে এর সঙ্গেও উপদেষ্টাদের কোনো ব্যক্তি জড়িত এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ আছে। মানে এই 3 জনের দিকেই কিন্তু ইঙ্গিত করছেন। এমনকি মনে করে দেখেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, যিনি ওই রাতে ডেইলি স্টারে সাংবাদিক উদ্ধার করতে গিয়েছিলেন, তিনি তো বারবার বলে আসছেন যে উপদেষ্টাদের কারো
সুস্পষ্ট নির্দেশনা ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন ভাবে নিষ্ক্রিয় থাকতে পারে না। প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায় কাজেই উপদেষ্টা পরিষদের কারো কারো উস্কানিতেই এমন ঘটেছে। হাদি মঞ্চের কথা ভাবেন, ইনকিলাব মঞ্চের নেতারা বারবার এ কথা, এমনকি এই যে পরে ইউনূস সরকার যে ভাইকে যুক্তরাজ্যের দূতাবাসে চাকরি দিয়ে গেছেন, হাদির সে ভাই তো বারবার শাহবাগে দাঁড়িয়ে বলেছেন যে উপদেষ্টাদের কেউ কেউ এমনকি হাদির হত্যাকাণ্ড সম্পর্কে আগে থেকে জানতেন। কাজেই বড় ধরনের ষড়যন্ত্র যে ইউনূস সরকারের ভেতরে ঘটছিল সেটা তারেক রহমান জানেন, সেটা বিএনপি সরকার জানে, এবং বিএনপি রাজনৈতিকভাবে কি কি ঘটেছে গত 18 মাসে সে সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল। তাহলে বিএনপি কি তাদের বিরুদ্ধে কাজ করছিল উপদেষ্টাদের যারা, কিংবা তাদের বিরুদ্ধে কাজ করছিলেন প্রশাসনের যে ব্যক্তিবর্গ, তাদেরকে বার্তা দিতে চায়? তাদেরকে বিদেশ যাওয়ার সময় হয়রানি দিয়ে শুরু, জিজ্ঞাসাবাদ দিয়ে শুরু, এবং পরবর্তীতে মামলা মোকদ্দমা, দুদকের তদন্ত, এরকম নানা কিছুতে জড়িয়ে ফেলার ইঙ্গিত দিতে চায়? আদিলুর রহমান খান শুভ্রকে বিমানবন্দরে আটকে দেওয়ার মাধ্যমে বিএনপি কি সে কথাই আবারও এই উপদেষ্টাকে জানান দিল, যে কথা তারা গত বছর অক্টোবরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বলে এসেছিলেন যে উপদেষ্টাদের কেউ কেউ সরাসরি বিএনপির বিরুদ্ধে কাজ করছেন? তারা তালিকা দিয়ে এসেছিলেন নামের, এবং তারা বলে এসেছিলেন নির্বাচনের আগে এই উপদেষ্টাদের সরিয়ে দেওয়া উচিত। দেখেন, আদিলুর রহমান খান শুভ্রকে হাসিনা আমলের মতো করেই হয়রানি করা হয়েছে এমন একটা শিরোনাম যে আদিলুর রহমান খানের সঙ্গে বা তার রাজনীতি, জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ পত্রিকা আমার দেশ করছে, সেটা খুব তাৎপর্যপূর্ণ। কারণ আদিলুর রহমান খান শুভ্রকে তো রীতিমতো মামলা মোকদ্দমা দিয়ে জেল খাটিয়েছে হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের কারাদণ্ড মাথায় নিয়েই তিনি আগস্টে 2024-এর আগস্টে মন্ত্রিত্ব নিয়েছেন, তারপরে সে মামলা খারিজ করিয়েছেন। মানে আদিলুর রহমান খান শুভ্রের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার মামলা এনেছিল যে তিনি শাপলা চত্বরে পুলিশের গুলিতে 60 জন নিহত হয়েছেন বলে তার মানবাধিকার সংগঠন অধিকারের বরাতে এমন একটা প্রতিবেদন দিয়েছেন সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তিতে। পরবর্তীতে তিনি আর কোনো নিহত ব্যক্তিকে হাজির করতে পারেন নাই বা প্রমাণ আনতে পারেন নাই। সেই কারণে আদিলুর রহমান খান শুভ্র শুধু কারাদণ্ড প্রাপ্ত ছিলেন না, শেখ হাসিনার আমলে তিনি জেলও খেটেছেন। তাহলে সেহেনক আদিলুর রহমান খান শুভ্র হাসিনার আমলে যেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন বিমানবন্দরে, এখনো তিনি তেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে না ভাববার কোনো কারণ নাই। পত্রপত্রিকায় খবর বের হচ্ছে দুর্নীতি দমন কমিশনে নাকি অভিযোগের পাহাড় জমছে। কিভাবে কিভাবে কোথায় কোথায় ইউনূস সরকারের উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন, আর দুর্নীতি দমন কমিশন বলছে সংবাদ মাধ্যমকে যে যথাযথ অভিযোগ পেলে কেউই তদন্তের ঊর্ধ্বে নয়। এই আদিলুর রহমান খান শুভ্র গত 2025-এর মে মাসে তারেক রহমান যখন এক দফায় এক দাবিতে নিয়ে গিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে, তখন জুনের শুরুতেই খালেদা জিয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন তারেক রহমান। ঢাকা ফিরে যেই গুলশানের বাড়িতে উঠেছেন, সেই গুলশানের বাড়ির নামজারির কাগজ নিয়ে। মানে সেটা বিস্ময়কর ছিল এ কারণে যে প্রেসিডেন্ট জিয়া 1981 সালে নিহত হওয়ার পরেই সরকার ওই বাড়িটি খালেদা জিয়ার নামে দিয়েছিল। কাজেই ওই বাড়ির নামজারির কাগজ নিয়ে একেবারে গণপূর্ত উপদেষ্টা যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ি গিয়ে উপস্থিত হলেন, কি আলাপ আর তাদের মধ্যে ছিল, সে আলাপও কিন্তু তখন থেকেই আছে। কাজেই আড়ালে থেকে সকল রকম কলকাঠি নাড়া আদিলুর রহমান খান শুভ্রকে তারেক রহমান সরকার সম্ভবত এ বার্তাটা প্রথম পরিষ্কার করে তার প্রথম বিদেশ সফরে যাওয়ার চেষ্টার সময়ই দিয়ে দিতে চাইলেন যে সরকার বদলে গেছে, অনেক কিছুই হয়তো বদলে যাবে। মাথা সরিয়ে দিলে শরীর নিথর হতে খুব বেশি সময় লাগে না, কথাটি বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল পুরো ইরান নিস্তেজ হয়ে যাবে। খামেনি ছাড়া ইরান হয়ে পড়বে সাদ্দামবিহীন ইরাকের মতো। কিন্তু
ট্রাম্প এখন বলছেন শেষ না দেখে ছাড়বেন না। বোঝা যাচ্ছে ইরানের যে বাস্তবতা সেটি ট্রাম্পের রেসলিং এর মাঠ নয়, বরং সেটি ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি জটিল। ট্রাম্প ইরানিদের যে জন্য মুক্তির ক্ষণ উপহার দেওয়ার দাবি করেছিলেন সেখানে আরো বাড়ছে মিসাইলের স্ফুলিঙ্গ, সাথে যোগ হয়েছে হিজবুল্লাহর আক্রমণ, বাড়ছে সৌদি আরবের মতো মুসলিম মিত্রদের আতঙ্ক। কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সামনে কি অপেক্ষা করছে? যুদ্ধের খেলা তো শেষ না, তাহলে কত দূর যাবে এই খেলা? ইরানের বর্তমান রেজিমের কি পতন ঘটবে নাকি হবে পুনর্গঠন, যেটি খামেনির উত্তরসূরিদেরকে মসনদে বসাবে? আর তা চেয়ে চেয়ে দেখবেন ডোনাল্ড ট্রাম্প। সেটি হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আর ট্রাম্পের মুসলিম মিত্ররা কতদিন নিরাপদে থাকবে, আর তাতে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা কিভাবে সামাল দেওয়া যাবে। এত প্রশ্নের উত্তর খুঁজবো আজকের বিশ্লেষণের সাথে। এমন একটি প্রশ্নের উত্তর খুঁজতে চাই যেটি কিছুটা অদ্ভুত। প্রশ্নটি হলো, কেন খামেনিকে মারার জন্য ইসরায়েল আমেরিকা শনিবার দিনটিকে বেছে নিয়েছিল? এর পিছনে এমন একটি কারণ আছে যেটিতে পরিষ্কার বিশ্ব রাজনীতিতে ধর্মীয় বিশ্বাসকেও ডাস্টবিনে ফেলে দিতে পিছপা হন না বিশ্ব মোড়লরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত কয়েক সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা ভেসে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয় 28শে ফেব্রুয়ারি শনিবার সকালে। সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে বড় ধরনের আঘাত সাধারণত গভীর রাতে পরিচালিত হয়। অন্ধকার আড়াল দেয়, আকাশ প্রতিরক্ষা থাকে বিভ্রান্ত, তাই প্রতিক্রিয়া দেখাতে সময় লাগে। কিন্তু এবার ছিল ভিন্ন চিত্র। শনিবার সকালেই শুরু হয় ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। কারণ সময় নয়, লক্ষ্য ছিল এখানে পরিষ্কার, ইরানি নেতৃত্বের সমাবেশকে এক আঘাতে বিচ্ছিন্ন করা, কমান্ড অ্যান্ড কন্ট্রোলকে অচল করা। এখানে দুটি প্রশ্ন উঠে আসে, কেন ঠিক শনিবারকে বেছে নেওয়া হলো হামলার জন্য, আর কিভাবে এই নিখুঁত হামলা পরিচালনা করে খামেনি সহ শীর্ষ ইরানি নেতাদের খুন করা হলো। দর্শক, বলা হতো আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন 86 বছর বয়সী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর খামেনি যখন ইরানের হাল ধরেন, তখন থেকে তিনি দেশটিকে এক কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। গত এক বছরে কমপক্ষে 3 বার খামেনিকে মারার চেষ্টা করেও সফল হয়নি ইসরায়েল আমেরিকা। তবে এসব ঘটনার পর থেকে খামেনি ক্রমশ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বেশিরভাগ সময় কাটাতেন নিজের কম্পাউন্ডের সুরক্ষিত গভীর বাংকারে। খুব কমই তাকে বাইরে দেখা গেছে। অনেক কিছু হিসাব করে তিনি কাজের কৌশল আঁটতেন। যেমন শনিবার ছিল ইরানের শীর্ষ নেতাদের সাথে খামেনির বৈঠক। কেন শনিবার মিটিং ডেকেছিলেন খামেনি? কারণ খামেনি জানতেন ওই দিন হামলার কথা কেউ কল্পনাও করবে না। ইরানের এক কর্মকর্তা ফক্স নিউজকে জানান, 28শে ফেব্রুয়ারি ছিল শনিবার। মিটিং এর সময় ঠিক করা হয় রমজানের সকালে। ইহুদিদের কাছে দিনটি পরিচিত শাব্বাত হিসেবে। শাব্বাত কি? শাব্বাত হলো ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিন। এদিন সাধারণত তারা রোজা রাখেন, ফলে এই দিনে ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক হামলার আশঙ্কা নেই বলে ধরে নিয়েছিল ইরান কর্তৃপক্ষ। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহুর কাছে এটি হলো মোক্ষম ফাঁদ। তাদের কাছে ধর্ম পরে, আগে দরকার রক্ত আর জয়। ইসরায়েলের কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানটি আরো পরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু খামেনির বৈঠক আয়োজনের গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুত তা এগিয়ে আনা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল যে ইরানের শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে সিআইএ অত্যন্ত সতর্কতার সাথে খামেনির গতিবিধি, দৈনন্দিন রুটিন এবং অবস্থানের উপর নজরদারি চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গত বছরের 12 দিনের যুদ্ধের পর থেকে ইরানি নেতৃত্বের উপর গোয়েন্দা নজরদারি করার সক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিআইএ নিশ্চিত হতে পেরেছিল যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুরক্ষিত সরকারি কম্পাউন্ডে ইরানের শীর্ষ কর্মকর্তাদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে স্বয়ং সর্বোচ্চ নেতা উপস্থিত থাকবেন।
গোয়েন্দা তথ্যের এই হাই ফিডেলিটি বা উচ্চ নির্ভরতা নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার পূর্ব নির্ধারিত সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতা, নিরাপত্তা উপদেষ্টা ও সামরিক শীর্ষ কর্মকর্তারা একই স্থানে উপস্থিত, এমন সুযোগ অত্যন্ত বিরল। সেই মিটিং উইন্ডো নিশ্চিত হওয়ার পরে হামলার সময় এগিয়ে আনা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে। তেহরানের সর্বোচ্চ সুরক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেষ্টিত খামেনির কম্পাউন্ডে তখন আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুরের মতো শীর্ষ জেনারেলদের খামেনির ইনার সার্কেলে আলোচনা করছিলেন। ঠিক সেই মুহূর্তে কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই আকাশ থেকে নেমে আসে বাংকার বাস্টার মিসাইল, যা কংক্রিটের কয়েক স্তরের সুরক্ষা ভেদ করে মাটির গভীরে গিয়ে বিস্ফোরিত হতে সক্ষম। হামলার মূল কৌশলটি ছিল খামেনিকে প্রথম আঘাতেই নিশ্চিহ্ন করা, যাতে তিনি কোনোভাবেই গোপন সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেয়ার সুযোগ না পান। ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধ বিমান এবং মার্কিন ড্রোন প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই হামলাটি ইরানের S-300 রাডার সিস্টেমকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। স্যাটেলাইট চিত্রে কম্পাউন্ড ধ্বংস হওয়ার যে চিত্র দেখা গেছে তাতে স্পষ্ট এটি চলমান কোনো কনভয়ের উপর আঘাত নয়, বরং একটি স্থির কমান্ড সাইটকে লক্ষ্য করে চালানো আঘাত। সামরিক ভাষা যাকে বলা হয় ডেকাপিটেশন স্ট্রাইক। যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়, খামেনি যে ভবনে ছিলেন তার ভূগর্ভের গভীরে ছিল সুরক্ষিত এক আশ্রয় কেন্দ্র। এর গভীরতা এতটাই বেশি যে লিফটে একদম নিচে পৌঁছাতে সময় লাগতো প্রায় 5 মিনিট। তবে এর কিছুই এখন আর অবশিষ্ট নেই। রয়টার্সের তথ্য মতে সেখানে উদ্ধার করা হয়েছে খামেনির নিথর দেহ। এর মধ্যে চমকপ্রদ তথ্য দিয়েছে টেলিগ্রাফ। দর্শক, সিরাজউদ্দৌলার পতন হবে আর সেখানে মীর জাফর থাকবে না, তা কি হয়? টেলিগ্রাফ বলছে খামেনির ঘনিষ্ঠ মহলের ভিতর থেকেই বৈঠকের তথ্য ফাঁস করা হয়েছিল। মানে খামেনির ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে কোনো গুপ্তচর ছিলেন, আর তিনি শেষ পর্যন্ত নির্ধারণ করে দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ভাগ্য। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দিচ্ছে আরেক খবর। তারা বলছে ইরানে এই যে হামলা হলো তার শুরুর নেপথ্যে আছে সৌদি আরব। সৌদি যুবরাজের চাপেই নাকি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগত ফোনে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন। যদিও প্রকাশ্যে সৌদি যুবরাজ মুখে মুখে কূটনীতির কথাই বলতেন, কিন্তু ভেতরে ভেতরে সৌদি যুবরাজের আতঙ্ক ছিল ইরান সৌদি আরবের তেলের মজুদ শেষ করে দিবে। সৌদি যুবরাজের টেলিফোনে সাড়া দিয়ে নিখুঁত প্ল্যান কষে খামেনিকে সরিয়ে দিয়ে স্বাভাবিকভাবে ভীষণই খুশি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেশি দেরি লাগেনি তার সেই খুশি চিন্তায় রূপ নিতে। ইরানও পাল্টা হামলা শুরু করে। ইরানের প্রথম যে অবস্থা সেটি বিবেচনায় নিলে এসব হামলার সাফল্যকে বেশ ভালোই বলতে হবে। ট্রাম্পের মুসলিম মিত্রদের চিন্তা পরিণত হচ্ছে দুশ্চিন্তায়। সৌদি যুবরাজ পাঠাচ্ছেন গোপন বার্তা, বলছেন ইরানের সাথে বাড়াবাড়ি করা যাবে না। ট্রাম্প অবশ্য জানিয়েছিলেন ইরানের অন্তর্বর্তীকালীন নেতারা আলোচনায় বসতে রাজি, কিন্তু ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বুড়ো আঙ্গুল দেখালেন, সব জানিয়ে দিলেন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান। তাহলে এই সংঘাতের সমাধান কি? এই যুদ্ধ কি চলতেই থাকবে? ইরানও কি এভাবে নেতাহীনভাবে একের পর এক মিসাইল ছড়িয়ে যাবে? দর্শক, যে লারিজানির কথা বললাম তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে একসময় অযোগ্য ঘোষিত হয়েছিলেন। সেই আলী লারিজানি এখন দেশের নেতৃত্ব শূন্যতার সংকটময় সময় আপৎকালীন নেতা হয়েছেন। তবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে এখন বিশ্ব জুড়ে চলছে নানা বিশ্লেষণ। ইরানের শাসনতন্ত্র অনুযায়ী 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ পরবর্তী নেতা নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা রাখে। বর্তমানে উত্তাল যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং শীর্ষ নেতৃত্বের শূন্যতায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বিশেষভাবে আলোচনায় আসছে। এর মধ্যে একজন হলেন আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে ইরানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং রেভলিউশনারি গার্ডসের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে আছেন। ইরানে বংশানুক্রমিক রাজতন্ত্রের বিরোধিতা থাকলেও বর্তমান সংকটময় মুহূর্তে সামরিক বাহিনীর সমর্থন নিয়ে তিনি একজন শক্তিশালী দাবিদার হতে পারেন। আছেন আয়াতুল্লাহ আলী রেজা আরফি, যিনি খামেনির অত্যন্ত আস্থাভাজন ছিলেন।
ইরানের বর্তমান বিচার বিভাগের প্রধান গোলাম হুসেন মোহসেনি এজেই হতে পারেন নতুন নেতা। যদি বেঁচে থাকেন তাহলে খামেনির নাতি হাসান খোমেনিও হাল ধরতে পারেন। তবে এই মুহূর্তে নেতাবিহীন ইরান যেভাবে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে তাতে চিন্তিত ট্রাম্পের মিত্ররা। নানা হিসেব করছেন বিশ্লেষকেরা। এর মধ্যে হিজবুল্লাহ রকেট হামলা শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন খামেনির মৃত্যু হয় ট্রাম্প যে বলেছিলেন মাথা সরিয়ে দিলে শরীর নিথর হতে খুব বেশি সময় লাগে না, সেটি যে হচ্ছে না সেটি ট্রাম্প বুঝে গেছেন। কারণ ইরানের বাস্তবতা ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি জটিল ও কুটিল। আল জাজিরার বিশ্লেষণ বলছে ইরানের শীর্ষ নেতার মাথা সরিয়ে দেওয়ার ফলটা পশ্চিমাদের কল্পনার সঙ্গে নাও মিলতে পারে। সেখানে এমন এক রাষ্ট্রের আবির্ভাব ঘটতে পারে যার অর্থনীতি কিংবা রাজনীতি সব ক্ষেত্রেই সামরিক বাহিনীর একচ্ছত্র আধিপত্য দেখা দেবে। আর এ ধরনের রাষ্ট্রে রাজনৈতিক সীমারেখা বলে কিছুই থাকবে না। খামেনির মৃত্যুর পরই সেখানে বিকল্প নেতা বসানোর হিসেব নিকাশ শুরু করে দিয়েছিল ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন খামেনির বিকল্প হিসেবে ভালো কিছু প্রার্থী আছেন, তবে কারা সেই প্রার্থী তা তিনি খোলাসা করেননি। কিন্তু বাস্তবতা ট্রাম্পের হিসেব নিকাশ থেকে অনেক দূরে আছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন শুধু বিমান হামলা চালিয়ে কিংবা শীর্ষ নেতাকে হত্যার মাধ্যমে একটা দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়, ট্রাম্পের এমন ধারণা ভুল প্রমাণিত হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা উপসহকারী সচিব মাইকেল মালরয় মনে করেন শুধু বিমান হামলার মাধ্যমে শাসন পরিবর্তন সম্ভব নয়। কথা বলার মতো যদি কেউ জীবিত থাকেন তাহলে বুঝতে হবে শাসন ব্যবস্থা এখনো বলবৎ আছে। দর্শক, যুক্তরাষ্ট্র ইসরায়েল যে হামলা চালাতে পারে সেটা ইরানও জানতো। তারা প্রায় 1.5 মাস ধরে সম্ভাব্য হামলার প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছে। গত বছরের জানুয়ারিতে যে হামলা হয়েছিল সেখান থেকেও তারা শিক্ষা নিয়েছে। এই কারণে ইরান জুড়ে ছোট ছোট যেসব সামরিক ইউনিট রয়েছে সেগুলো সদর দপ্তরের সরাসরি নির্দেশনা ছাড়াও যুদ্ধ চালিয়ে নিতে সক্ষম। শনিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলা চালায় ইরান। তারা ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও মার্কিন ঘাঁটিকে নিশানা বানিয়েছে। এটা ঠিক তেহরানের পক্ষে মার্কিন বা ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করা সম্ভব নয়, তবে ইরান যুদ্ধকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে তাদের প্রতিপক্ষই যুদ্ধের ইতি টানতে বাধ্য হবে। এখন ইরানের লক্ষ্য হলো পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলে শত্রুপক্ষের যুদ্ধের খরচ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে তেহরান হরমুজ প্রণালী বন্ধ রাখা, ইরাকের হার্স আল শাবি কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লেলিয়ে দেওয়ার মতো কৌশল নিতে যাচ্ছে ইরান। বিশ্লেষকরা বলছেন ইরানের শাসন ব্যবস্থার এই টিকে থাকার সক্ষমতার মূলে আছে দ্বৈত সামরিক কাঠামো। সেখানকার নিয়মিত সেনাবাহিনী আর্তেশ কেবল সরকারকে সুরক্ষা দেয় না, পাশাপাশি রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। দর্শক, খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। এই সিদ্ধান্তকে আদতে বিরোধীদের জন্য পাতা একটি ফাঁদ হিসেবে দেখছেন রাজনৈতিক সমাজবিজ্ঞানী সালেহ আল মুতাইরি। বলছেন এতে করে রাস্তাঘাটে লাখ লাখ শোকার্ত মানুষ পূর্ণ থাকবে, যা সরকারের জন্য মানব ঢাল হিসেবে কাজ করবে। ফলে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধাটা কঠিন হয়ে পড়বে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে পারমাণবিক সক্ষমতা ধ্বংসের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র খামেনিকে মারলো, সেই পারমাণবিক বোমা কি আদৌ ইরানের কাছে আছে এবং তারা কি তা ব্যবহার করবে, নাকি এটি সেই সাদ্দাম হোসেনের গল্পের মতো আরেকটি ফাঁকা বলি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে কোনো কার্যকর পারমাণবিক বোমা নেই, তবে তারা এর অত্যন্ত কাছে পৌঁছেছে। 2025 সালের জুন মাসের যুদ্ধের পর ইরানের অনেক পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ইরান দ্রুত তা পুনর্গঠন শুরু করেছে। তাদের কাছে বর্তমানে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র গ্রেডে 90% উন্নীত করতে মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। বিশ্লেষকদের মতে ইরান একটি পারমাণবিক ওয়ারহেড তৈরির কারিগরি জ্ঞান অর্জন করলেও তা ক্ষেপণাস্ত্রের মাথায় বসিয়ে নিখুঁতভাবে নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করতে আরো কয়েক বছর সময় লাগবে।